আর সে ঝড় তাদের মধ্যে ছিলেন আলহাজ খন্দকারের পিতা জাহাঙ্গীর খন্দকার, আফতাব চৌধুরীর পিতা আখিরুজ্জামান চৌধুরী ও আলহাজ খন্দকারের পিতা জাহাঙ্গীর খন্দকার একে অপরের প্রতিপক্ষ ছিলেন। বলতে গেলে বংশগত শত্রুতা ছিল তাদের। আর এই চৌধুরী ও খন্দকারদের শত্রুতার শিকার হয়েছিল ইশতিয়াক মির্জা ও আফতাব চৌধুরীর বন্ধুত্ব। আব্বা। ইরাবতী বেগমের ডাকে পেছন ফিরে তাকালেন ইশতিয়াক মির্জা। ক্রিম কালারের জামদানি শাড়ি পরে দাঁড়িয়ে আছেন ভদ্রমহিলা। ছোট ছেলের বউকে নিয়ে এতদিন বোনের বাড়িতেই ছিলেন তিনি। হয়তো আরো কয়েকদিন থাকতেন, কিন্তু নিজের প্রিয় নাতির জীবনের এত গুরুত্বপূর্ণ দিনে না এসে থাকতে পারেননি ইরাবতী বেগম। বৃদ্ধা হলেও এখনো বেশ শক্ত আছেন তিনি। মুখশ্রীতে গাম্ভীর্যতা সর্বদা ছেয়ে থাকে ওনার। ধীর পায়ে নিজের বড় পুত্রের দিকে এগিয়ে এলেন তিনি। আফতাব চৌধুরীর থেকে ততক্ষণে বিদায় নিয়েছেন ইশতিয়াক মির্জা। ফোন কেটে চুপচাপ দাঁড়িয়ে আছেন তিনি। ইরাবতী বেগম তার সামনে এসে দাঁড়াতে তাকে সালাম জানালেন তিনি। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? কোনো মা যদি জানতে পারে তার বড় ছেলে নিজের মায়ের অনুমতি ব্যতীত নিজের ছেলের বিয়ে ঠিক করেছে, এমনকি ডেটও ফিক্স করে ফেলেছে, তাহলে তার যেরকম থাকার কথা আমিও ঠিক সেরকমই আছি। উচ্চশ্বাস ফেলে ইশতিয়াক মির্জা বললেন, আপনি ভুল বুঝছেন মা, সব কিছু অনেক তাড়াহুড়াই হয়ে গেছে। আর আপনি বাড়ি ছিলেন না, তাই আপনাকে বলা হয়নি। ভেবেছিলাম আপনি যখন আসবেন তখন বলবো। আর আপনি এত হাইপার হচ্ছেন কেন? এখনও তো বিয়ে হয়নি। ও, তুই বলতে চাচ্ছিস আমার অনুপস্থিতিতে বিয়ে না দিয়েই আমাকে উদ্ধার করেছিস তুই? মা, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। তুই হয়তো ভুলে যাচ্ছিস আব্বা, এবারের বড় কর্তি এখনও আমি, এবং যতদিন আমি বেঁচে আছি আমিই থাকবো। কোন মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিস তুই আমার বড় দাদা ভাইয়ের? ওই মেয়ে কি আদৌ আমার দাদা ভাইয়ের যোগ্য? অবশ্যই সে মেয়ে যোগ্য। যোগ্য না হলে আপনার বড় ছেলে তার একমাত্র ছেলের বউ করতে চাইতো না তাকে। কে ওই মেয়ে? কি তার বংশ পরিচয়? আফতাবের একমাত্র মেয়ে ও মা। আফতাবের একমাত্র মেয়ে। কথাটা শুনে চমকে উঠলেন ইরাবতী বেগম। তার চোখে মুখে বিস্ময়। বিস্মিত কণ্ঠে তিনি বললেন, মানে কি বলছিস তুই? এত বছর পর আক্তাবকে তুই কোথায় পেলি? তা নয়, অন্য একদিন বলবো। আজকে আপনি শুধু এটুকুই জেনে রাখেন, আমি আর আফতাব আমাদের কৈশোরকালের প্রতিজ্ঞা পূরণ করতে যাচ্ছি। নিজেদের ছেলেমেয়ের বিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের প্রতিজ্ঞা পূরণ হবে। দীর্ঘশ্বাস ফেললেন ইরাবতী বেগম। আফতাবের মেয়ে যখন, তখন আর এই বিয়ে নিয়ে তার কোনো আপত্তি নেই, বরং খুশি হলেন তিনি। মুচকি হেসে বললেন, ভালো, আক্তাবের মেয়ে যখন, তখন আমার কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই গুণবতী হবে, আর রূপবতীও, তাই না? মায়ের প্রশ্নে হাসলেন ইশতিয়াক মির্জা। বললেন, নিঃসন্দেহে। হুম, তবে আমি ওই মেয়ের সাথে দেখা করতে চাই। ঘাবড়ে গেলেন ইশতিয়াক মির্জা। কিভাবে দেখা করাবেন তিনি ইরাবতী বেগমের সাথে অহনার? এখনো অহনাকে জানানোই তো হয়নি বিয়ে ঠিক হওয়ার কথা। মেয়েটাকে এখনো রাজি করানো হয়নি বিয়ের জন্য। কয়েকদিন আগে মেয়েটার উপর দিয়ে যে দখল গেল, তা কম বড় দখল ছিল না। এক দখল সামলে ওঠার আগে যদি মেয়েটার উপর দিয়ে বিয়ে নামক আরেকটা ঝামেলা চাপিয়ে দেওয়া হয়, তবে সামল দিতে পারবে না বাচ্চা মেয়েটা। আর তার জন্যই বিয়ের ডেট পিছিয়ে রাখা হয়েছে, এবং এখন অহনাকে জানানো হয়নি বিয়ে ঠিক হওয়ার কথা। সদ্য 18তে পা দেওয়া, পড়ালেখায় ভীষণ আগ্রহী মেয়েটা যে সহজেই এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হবে না, তা বেশ বুঝতে পারেন ইশতিয়াক মির্জা। কিন্তু বন্ধুর উপরও তার বিশ্বাস আছে, যে করে হোক অহনাকে বিয়ের জন্য রাজি করিয়ে ছাড়বেন আফতাব চৌধুরী। কিন্তু এখন বিপত্তি বেঁধেছে ইরাবতী বেগমকে নিয়ে। অহনাকে বিয়ের কথা জানানো হয়নি, এ কথা তো বলা যাবে না ইরাবতী বেগমকে। তাকে এ কথা বললে তিনি সন্দেহ করবেন। আর ভুলেও অহনা যে মলেস্টেশনের শিকার হয়েছে এ কথা ইরাবতী বেগমকে জানতে দেওয়া যাবে না। কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ইরাবতী বেগম যদি এ কথা জানতে পারেন, তাহলে কোনো দিনও তিনি অহনা ও ইহতিশানের বিয়ে হতে দিবেন না। এই এক ভয়ের কারণে অহনার মলেস্টেশনের শিকার হওয়ার কথাটা নিজ স্ত্রী বাদে পরিবারের আর কাউকে জানাননি তিনি, এমনকি ইহতিশানকেও না। কিছুতে এ কথা ইরাবতী বেগমকে জানতে দিবেন না ইশতিয়াক মির্জা। আজ শুক্রবার, বন্ধের দিন। আফতাব চৌধুরী আজ বাসায় আছেন। অহনার কলেজ আর আহানের ভার্সিটিও বন্ধ। আফতাব চৌধুরী ও আহান মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা অহনাকে আজই জানাবে বিয়ের কথা।
ইদানিং অহনাকে ঠিক আগের মতো হাসি খুশি দেখা যায়, বরং এখন তো আগের চেয়েও বেশি প্রফুল্ল দেখা তাকে। একা একাই হাসতে থাকে সে। প্রথম যেদিন অহনাকে একা একা হাসতে দেখেছিল আহান, তখন ঘাবড়ে গেছিল সে। ভেবেছিল হয়তো তার বোন পাগল হয়ে গেছে। প্রশ্ন করেছিল সে। কিরে, একা একা কেন হাসছিস তুই? অহনা বলেছিল। এমনি। ইদানিং অহনার উপর সন্দেহ হয় আহানের। একদিন রাত তখন 2টো। ঘুম না আসায় ফেসবুকে স্ক্রল করছিল সে। হঠাৎ হাসির শব্দ শুনতে পেয়ে ভ্রু কুঁচকে গেছিল আহানের। কৌতূহলবশত বারান্দায় যায় সে। অহনা ও আহানের রুম পাশাপাশি হয়, একজনের বারান্দা থেকে আরেকজনের বারান্দায় স্পষ্ট দেখা যায়। বারান্দায় গিয়ে আহান দেখতে পেয়েছিল কার সঙ্গে যেন হেসে হেসে কথা বলছে অহনা। তখন অহনাকে কিছু বলেনি আহান। নিজের মনকে সান্ত্বনা দিয়েছিল সে এটা বলে যে হয়তো তুবার সাথে কথা বলছে। কিন্তু সকালে যখন হায়াতের সাথে কথা বলে জানতে পারলো যে অহনার সাথে রাতে কোনো কথাই হয়নি তুবার, তখনই চিন্তিত হয়ে পড়েছিল আহান। কার সাথে কথা বলছিল অহনা? এই প্রশ্নের উত্তর না সে নিজের বের করতে পেরেছে, আর না জিজ্ঞেস করেছে অহনাকে কিছু। নিজের বোনকে যারা করতে পারেনি সে, আর না পেরেছে বিষয়টাকে অবহেলা করতে। অবশেষে অহনা যখন ওয়াশরুমে গোসল করতে যাবে, তখনই তার রুমে গিয়ে তার ফোন চেক করার সিদ্ধান্ত নিয়েছিল আহান। কিন্তু ব্যর্থ হয়েছে সে। জীবনে কোনোদিন ফোনে পাসওয়ার্ড না দেওয়া মেয়েটাও ফোনে পাসওয়ার্ড দেখে ভীষণভাবে অবাক হয়েছিল আহান। তারপর এক প্রকার বাধ্য হয়ে তায়েফকে নিয়ে অহনার ফোন ট্র্যাক করেছিল আহান। সে তায়েফকে বলেছিল অহনার কল লিস্টের পুরো হিস্টোরি বের করতে। অহনার কল হিস্টোরি দেখে ভীষণ অবাক হয়েছিল আহান। অহনার ফোনে সবসময় শুধু 9 জনের নাম্বার সেভ করাই থাকতো। তার মা, বাবা, আহান, হায়াতের, তুবার আর নুসাইবার। নুসাইবার ছোট, নিশাখার এবং নুসাইবার মার। যদিও নিজের ফোন দিয়ে সে তুবা, হায়াত ও নুসাইবা ব্যতীত আর কারোর সাথে তেমন কথা বলতো না, বলার প্রয়োজনও পড়েনি কখনো। তাই অহনার ফোনে অপরিচিত নাম্বার সেভ করা দেখে ভীষণ অবাক হয়েছিল আহান। আর তার চেয়েও বেশি অবাক হয়েছিল এটা দেখে যে টানা 2-3 ঘন্টা অহনা কথা বলে ওই নাম্বারে। অহনার কল লিস্টের প্রথমে এই নাম্বারটা ছিল। নাম্বারটাই শুধু সেভ করা, কোনো নাম দিয়ে সেভ করা নেই। তাই আহান বুঝতে পারলো না যে এটা যার নাম্বার সে ছেলে না মেয়ে। তারপর নিজের ফোনে ট্রু কলে নাম্বারটা উঠিয়ে আহান জানতে পেরেছিল যে নাম্বারটা কোনো সাফওয়ান নামের ছেলের। ছেলের নাম্বার দেখে চোয়াল শক্ত হয়ে গেছিল তার। যা বোঝার বুঝে গেছিল সে। নিশ্চয়ই সাফওয়ান নামের ছেলেটা তার বোনকে নিজের প্রেমের জালে ফাঁসাতে চাইছে। অহনা ফেসে গেল না তো? আরে না, তার বোনও এমন না। হয়তো ছেলেটাকে অহনা ওকে পটাকাতে চাইছে। কিন্তু অহনা নর্মালি কথা বলছে। কিন্তু নর্মালি বা এত কথা কিসের? আর ফোনে পাসওয়ার্ডই বা কেন দিল? হয়তো এভাবেই দিয়েছে। মনে এত প্রশ্ন থাকা সত্ত্বেও অহনাকে একটা প্রশ্নও করতে পারছে না আহান। আর এর একমাত্র কারণ হচ্ছে নিজের বোনের চোখে সে খারাপ হতে চায় না। এই বিষয় নিয়ে এখন ঘাটালেও বন্ধ করে দিয়েছে আহান। আর সিদ্ধান্ত নিয়েছে অহনাকে বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথাটা জানাবে। আহানের বিশ্বাস অহনার সাথে যদি ওই ছেলের কোনো সম্পর্ক থেকেও থাকে, তাহলে বিয়ের কথা জানার পর ওই সম্পর্কটা ভেঙে ফেলবে অহনা। আহান জানে প্রথমে অহনা কিছুতেই রাজি হবে না। কিন্তু আহান এটাও জানে সে তার বাবা আর মিলে ঠিক রাজি করিয়ে ফেলবে অহনাকে। আর রইল কথা, ওই সাফওয়ানের তাকে পরে ধরবে আহান। আহান চৌধুরীর বনুর সাথে কথা বলার যে কি কঠিন শাস্তি তা তো বুঝাতেই হবে। আর যদি কোনোভাবেও আহানের ভাবনা সঠিক হয় যে এই ছেলে তার বনুকে নিজের প্রেমের জালে ফাঁসাচ্ছে, তবে ওই ছেলে শেষ। ওই ছেলেকে ধরার আগে তুবাকে ধরবে আহান। সে জানে তুবার সাফওয়ান নামের একজন ক্রাশ আছে। ছেলেটা সিঙ্গার। আহানদের কলেজের ফাংশনেও এসেছিল। ওই ছেলের সাথে দেখা করতে গিয়ে তো অহনাকে একা ছেড়েছিল তুবা। যদি ওই সাফওয়ানই এই সাফওয়ান হয়, তাহলে নিশ্চয়ই অহনার ওই ছেলের সাথে কথা বলার পেছনে তুবার হাত রয়েছে। তুবার ক্রাশ হলেও ওই ছেলে যদি অহনাকে পছন্দ করে, তবে অহনার সাথে ওই ছেলের প্রেম করানোর জন্য উঠে পড়ে লাগবে তুবা। কারণ তুবা নিজেও জানে তার যে ক্রাশ সব ফালতু ক্রাশ। কাউকে সে সত্যি সত্যি পছন্দ করে না, এটা তুবা নিজেও জানে। ভুলেও যদি এইসবের পেছনে তুবা থাকে, তুবা শেষ। নিজের হবু শালিকা ভেবে আর ছাড় দিবে না সে তুবাকে। বিড়বিড়িয়ে আহান বলল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এইসবের পিছনে তুমিই আছো তুবারানী। আর যদি আমার ষষ্ঠ ইন্দ্রিয় সঠিক হয়ে থাকে, তবে আগে তুমি আর তারপর তোমার সাফওয়ান শেষ। কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওহুকে বিয়ের কথা জানানো। সমস্যা বেড়ে যাওয়ার আগেই কমাতে হবে। ভীষণ সুন্দরী আমার হোয়াইট ব্লুবেরিয়া। ধপ করে বিছানার উপর শুয়ে পড়ল সাফওয়ান। গালে হাত দিয়ে তার পাশে বসে আছে আরিয়ান। মনোযোগ দিয়েই শুনছে সে তার ভাইয়ের কথা। আর তাদের থেকে কয়েক হাত দূরে কাউচের উপর বসে আছে ইহতিশান। চোখ মুখ কুচকে সে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। কয়েকদিন ধরেই খেয়াল করছে সে।
সাফওয়ানের আচার আচরণে পরিবর্তন এসেছে, কিন্তু এর কারণ কি তাই ভাবছিল সে। অবশেষে আজের কারণ জানতে পারল। তার কানাডিয়ান ভাই অবশেষে সত্যিকার অর্থে কারো প্রেমে পড়েছে, তাও আবার কোনো এক বাংলাদেশি রমণীর। সকলের জন্য অবিশ্বাস্য হলেও ইহতিশার জন্য এটা বিশ্বাস্য। সাফওয়ান আরিয়ান ও আরিয়ানের চোখের দিকে তাকালে কি করে যেন ইহতিশান তাদের মনের সব খবর বুঝে যায়। তারা সেই মুহূর্তে কি ভাবছে তা তাদের চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারে ইহতিশান। এই যেমন এখন আরিয়ান দেখাচ্ছে যে সে অনেক মনোযোগ দিয়ে সাফওয়ানের কথা শুনছে, কিন্তু আসলে তার এক বিন্দু মনোযোগ নেই সাফওয়ানের কথায়। আরিয়ান ভাবছে হয়তো সাফওয়ান ক্রাশ ট্রাশ খেয়েছে আর এটাকে ভালোবাসা মনে করে বসে আছে। এত তাড়াতাড়ি কি করে এত বেশি ভালোবেসে ফেলতে পারে কেউ কাউকে। কিন্তু ইহতিশান ঠিকই সাফওয়ানের চোখে সাফওয়ানের হোয়াইট ফ্লুমেরিয়ার জন্য অফুরন্ত ভালোবাসা দেখতে পাচ্ছে। হোয়াইট ফ্লুমেরিয়া, কিছুক্ষণ আগে এই নামেই তো ওই মেয়েটাকে সম্বোধন করেছিল সাফওয়ান। নিজের ছোট ভাইদেরও বোনের চোখের দিকে তাকিয়ে তাদের মনের খবর বুঝে যাওয়ার ব্যাপারটা দুধ ভাত ইহতিশানের জন্য। ছোটবেলা থেকে তার ভাই ও বোনদের কি চায় তা বলার আগেই বুঝে যায় ইহতিশান। তখন ইহতিশানের 15 বছর, যখন ইশতিয়াক মির্জা ইহতিশানকে বলেছিলেন, তুমি জানো কি করে, তুমি সবসময় বুঝে যাও যে তোমার ছোট ভাই ও বোনদের কি চাই। প্রত্যুত্তরে ইহতিশান বলেছিল, না বাবা, জানি না। এর কারণ কি বাবা? তারা না বলতেই আমি কি করে বুঝতে পারি? এর কারণ হচ্ছে তুমি তাদের বড় ভাই। বাবা মার পরে একমাত্র বড় ভাই বোনদের কাছেই এই স্পেশাল পাওয়ার দিয়েছেন আল্লাহ তাআলা, যার মাধ্যমে তারা বুঝতে পারে কি চায় তার ভাই বোনেরা। সারা জীবন একটা কথা মনে রাখবে তিশান, তুমি সাফওয়ান আরিয়ানের বড় ভাই, তাই সবসময় নিজের সুখের ভালো থাকার, তাদেরও সুখ ভালো থাকার গুরুত্ব দিবে। তারা কিন্তু তোমার উপরে নির্ভরশীল। ইশতিয়াক মির্জার এত বছর আগে বলা কথাগুলো এখনো মনে আছে ইহতিশানের। তার বাবার বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শিক্ষা মনে রাখে সে। শুধু মনে রাখে না, পালনও করে। নিজের ভাইদের ও বোনের জন্য যদি জীবনও দিতে হয় তাও দিবে সে, কিন্তু আরিয়ার অযৌক্তিক ইচ্ছাটাকে কোনোদিনও পূরণ হতে দিবে না সে। সাফওয়ান আরিয়াকে বোনের চোখে দেখলেও আরিয়া সাফওয়ানকে ভাইয়ের চোখে দেখে না। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে আরিয়া, বিগড়ে যাচ্ছে সে। খারাপ বন্ধুদের সাথে মিশার ফল এগুলো। ইদানিং কিছু উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব হয়েছে তার, আর এই কারণেই সে আরো বিগড়ে যাচ্ছে। আরিয়া সাফওয়ানকে পছন্দ করাটা একদম পছন্দ না ইহতিশানের। যেখানে ছোটবেলা থেকে ইহতিশান ও সাফওয়ান আরিয়াকে নিজের আপন বোনই ভেবে আসছে, সেখানে আরিয়া সাফওয়ানকে পছন্দ করার ব্যাপারটা নিতান্তই নোংরা মনে হয় ইহতিশানের। যেখানে তার উচ্ছৃঙ্খল মেয়ে পছন্দ না, সেখানে তার নিজের বোনই উচ্ছৃঙ্খল ভাবতেই জল শক্ত হয়ে এলো ইহতিশানের। আরিয়াকে বোঝাতে হবে, ভালোভাবে বোঝাতে হবে যে সাফওয়ানের প্রতি তার এই অনুভূতি ঠিক নয়। আর এখন তো সাফওয়ানও সত্যি সত্যি কারো প্রেমে পড়েছে। ভবিষ্যৎ সাফওয়ানের প্রতি আরিয়ার এই অনুভূতির জন্য সমস্যা হতে পারে। কোনো ঝামেলা হওয়ার আগে আরিয়াকে বোঝাতে হবে। আর এমনিতেও আরিয়া ভালোবাসে না সাফওয়ানকে। আরিয়ার সাফওয়ানের প্রতি যে অনুভূতি তা ভালোবাসা নয়, বরং ভালো লাগা। আরে এটা আবার কেমন কথা? ছবি দেখা বা না দেখা? কেন দেখাও ছবি? তোকে একটা কিক মারার আগে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আরিয়ান। এ কি শুরু করেছিস তোরা? ইহতিশানের ধমকে থেমে গেল সাফওয়ান ও আরিয়ান। নিজের ভাবনায় মগ্ন ছিল ইহতিশান। তার ধ্যান ভেঙেছে সাফওয়ান ও আরিয়ানের চিল্লানোর শব্দে। গম্ভীর স্বরে ইহতিশান প্রশ্ন করে, কিরে, কি হয়েছে তোদের? বান্দরবনের বান্দরদের মতো চিল্লাচিল্লি করছিস কেন? ইহতিশানের প্রশ্নের উত্তরে নালিশের সুরে আরিয়ান বলল, আরে দেখো না ভাই, আমি সাফওয়ান ভাইকে বললাম তার হোয়াইট লেয়ারি পিক দেখাতে, কিন্তু সে দেখাচ্ছে না। সে বলল আমাদের 3 ভাইয়ের পছন্দই তো ছোটবেলা থেকে সেম। সাফওয়ান ভাইয়ের হোয়াইট প্লেমেরিয়ার পিক দেখে আমি আর প্রেমে পড়ে যাই, তাই আমাকে পিক দেখাচ্ছে না। আমার কি মনে হয় জানো, নিশ্চয়ই ওর হোয়াইট প্লেমেরিয়া সুন্দর না, তাই পিক দেখাচ্ছে না। আরিয়ানের কথায় ক্ষেপে গেল সাফওয়ান। বালিশ দিয়ে বাড়ি মারে আরিয়ানের পিঠে। তেজ দেখিয়ে সাফওয়ান বলল, দেখ, আমার হোয়াইট ব্লুবেরিয়া সুন্দর, সবার চেয়ে বেশি সুন্দর। আমি সবচেয়ে বেশি সুন্দর ছেলে, আর আমার হোয়াইট ব্লুবেরিয়াও তার চেয়েও সবচেয়ে সুন্দর। শয়তানি হাসি দেয় আরিয়ান। সাফওয়ানকে জ্বালাতে বলল, মিস্টার সাদামুলা, আপনি হয়তো
মনে করছেন সাদা হলেই সবচেয়ে সুন্দর হওয়া যায়, কিন্তু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য জানানো যাচ্ছে যে আমাদের পরিবারের সবচেয়ে সুন্দর ছেলে হচ্ছে আমার ইহুতিশান ভাই আপনার চেয়ে অধিক লম্বা ও সুগঠিত পুরুষ, আর আপনি সাদামুলা। আর যেহেতু আমার এই ইহুতিশান ভাই সবচেয়ে সুন্দর, সাফওয়ান কিছু বলতে নিয়েও বলতে পারল না। তার আগে তার ও আরিয়ানের পিঠের উপর পড়ল ইহতিশানের শক্ত পুরুষালী হাতের ঘুষি। ব্যথায় আর্তনাদ করে উঠল দুজনই। দাঁতে দাঁত চেপে বলল ইহতিশান। ইহতিশানের বলার ধরনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে প্রচণ্ড রেগে গেছে। ইহতিশানের রাগ দেখে শুকনো ঢোক গিলল সাফওয়ান ও আরিয়া। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দাঁত বের করে হাসল সাফওয়ান। তারপর বলল, আরে ভাই, রেগে যাচ্ছ কেন? কুল থাকো। হট হচ্ছ কেন? কয়েকদিন পর কিন্তু তোমার বিয়ে, এখনই এত হট হইও না। পরে দেখা গেল তুমি হট হয়ে পড়ে গেলে, পরে বিয়ে করবে কে? আর দেখো, কতদিন আগে ইলেকশনে জিতেছো তুমি, এমপি হয়ে গিয়েছো, কিন্তু এখনও ট্রিট দাও নাই আমাদের। আর না দিয়েছো কোনো পার্টি। মানুষ ইলেকশনে জিতে কত পার্টি সার্টি করে, কিন্তু তুমি কি করলে? পার্টি না করে গরিব দুঃখীদের দান করলে, দুবেলা পেট পুরে খাওয়ালে। আর আমার অ্যান্ড আরিয়ানের মতো অসহায়তায় কিছুই দিলে না, একটা পার্টিও না। সাফওয়ানের কথা শুনে বুকের উপর দুহাত আড়াআড়ি গুজে তার দিকে তাকিয়ে রইল ইতিশান। বলল, আমি তো আর তোদের মতো অসহায় সেজে থাকা জমিদারদের ভোটে জিতি নাই রে। আমার চেয়ে তার পিছনে যাদের অবদান বেশি তাদের সেবাই করেছি আমি। ওকে ওকে, ফাইন ফাইন। কিছুক্ষণ চুপ থেকে আবারও চিল্লিয়ে উঠল সাফওয়ান। বলল, ও মাই গড ভাই! সাফওয়ানের চিৎকারে ইহতিশান ও আরিয়ানের কানের পর্দা প্রায় ফেটে যাওয়ার উপক্রম। সাফওয়ানকে ধমকে ইহতিশান বলল, এই চিল্লানো শুরু করলি কেন? আরে ভাই, কয়দিন পরই তোমার বিয়ে, আর এখনও না আমি তোমার হবু বউয়ের ছবি দেখেছি, আর না তার নাম জানি। কি নির্বল বাস্তবতা! এই, তাড়াতাড়ি বলো তোমার হবু বউয়ের নাম কি? বারবার আমার বিয়ের কথা বলা বন্ধ কর সাফওয়ান। আর কি তোমার হবু বউ লাগিয়ে রেখেছিস? আমি কোনো বিয়ে করছি না, তাই আমার কোনো হবু বউও নেই। কিন্তু বিয়ে তো তোমার করতেই হবে ভাই। আমি বুঝতে পারছি না বিয়ে করা নিয়ে তোমার সমস্যাটা কি। আর শোনো, তুমি বিয়ে করো বা না করো, তোমার হবু বউয়ের নাম বলো। নাম বলার কোনো ইচ্ছে নেই আমার। হ্যাঁ, কেমন কথা এটা? আরিয়ান বলল, এটা অমনি কথা যে কথার জন্য তুমি আমাকে তোমার হোয়াইট প্লুমেরিয়ার ছবি দেখালে না। মানে কি? ভাইয়া কি ভাবছে? নাম শুনি আমি পছন্দ করে ফেলবো? হাসল সাফওয়ান। হেসে আবারও বলল, আবার পছন্দ করেও ফেলতে পারি, কারণ আমাদের তিন ভাইয়ের পছন্দ তো একই। কি বলো ভাইয়া? দেখ সাফওয়ান, লাস্টবার তোকে ভালো মতো বলছি আমি। এরপর এই বিষয়ে কথা বললে মদ খাবি তুই। আমি ওই মেয়ে সম্পর্কে কোনো কথা বলতে ইন্টারেস্টেড না। তোর যদি ওই মেয়ের উপরে এত ইন্টারেস্ট থেকে থাকে তবে বিয়েটা তুই করে ফেল। যা, তোদের তথাকথিত আমার হবু বউকে আমি তোকে দান করলাম। আমার হবু বউকে বিয়ে করার অনুমতি দিলাম আমি ইহতিশান্তকে। রাগান্বিত স্বরে বলা ইতিশানের অদ্ভুত কথা শুনে হুহা করে হেসে উঠল সাফওয়ান। মুখ টিপে হাসছে আরিয়ান। কিন্তু ইতিশানের নিজের বলা কথাগুলোই তার নিজের হৃদয়ে গিয়ে আঘাত করেছে। মুহূর্তে আফসোস হতে লাগলো তার। এই কথাগুলো কেন বের হলো তার মুখ দিয়ে? এই কথাগুলোর একটা কথাও সে মন থেকে বলেনি। আর না সে বলতে চেয়েছে, কেন যেন মুখ থেকে বের হয়ে গেল। বলে ফেলা কথাগুলো ফেরত নেওয়ার যদি কোনো উপায় থাকতো, তবে এখন তাই করতো সে। তার হবু বউ অর্থাৎ অহনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। এটা নিজের কাছে বলা কার সবচেয়ে বড় মিথ্যে কথা মনে হচ্ছে। কিন্তু ইহতিশান মির্জা তো মিথ্যে বলে না। তবে কেন বলল? নিজের থেকে নিজের অনুভূতি লুকানোর জন্য? আর সাফওয়ানকে কেন সে অহনাকে বিয়ে করার অনুমতি দিল? তার হবু সে বিয়ে করবে? আকস্মিক সাফওয়ানের প্রতি ঈর্ষা অনুভব হলো ইহতিশানের। কেন হলো তা সে নিজেও জানে না। এই মুহূর্তে সে শুধু এটুকুই জানে, রাগের বশে মারাত্মক ভুল কথা বলে ফেলেছে সে। একদমই ঠিক করেনি সে। আবার পর মুহূর্তে ভাবলো, আরে সে তো বিয়ে করতেই চায় না। তাহলে এই বিষয় নিয়ে এত ভাবার কি আছে? না, কিচ্ছু নেই ভাবার। কিন্তু সাফওয়ানের প্রতি জেলাসি ফিল হলো কেন তার? উফ, মাথা ফিরে যাবে ইহতিশানের। এত ভাবতে পারছে না সে। এই তার বাবার বন্ধুর মেয়েটা, ওই অহনা নিশ্চয়ই জাদু করেছে তার উপর। না হলে কেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে তার ছবি একটাবার দেখার জন্য উতলা হয়ে ওঠে ইতিশানের হৃদয়? ওই মেয়েটার ছবি শুধু একবার দেখেই কি এই দশা হলো তার, যে এখন তার ছবি না দেখে থাকতেই পারে না ইতিশান? মাঝে মাঝে ইতিশানের মনে চায় ফয়সালের গলা টিপে ধরতে। কেন ওই মেয়ের ছবি দেখালো সে তাকে? সে বিয়ে করতে চায় না, এটাই তার মস্তিষ্কের কথা। হৃদয় তো বলে অহনা নামের ভ্রমর কালো চোখের অধিকারিণী মেয়েটাকে এক্ষুনি তুলে নিয়ে বিয়ে করে ফেলতে।
অহনার সবচেয়ে পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিরিয়ানি। তার মায়ের হাতের রান্না করা বিরিয়ানি। প্রত্যেক শুক্রবারে অহনার বিরিয়ানি চাই মানেই চাই। আতিয়া বেগমও মেয়ের চাওয়াকে অপূর্ণ রাখেন না। তাই তো প্রত্যেক শুক্রবারের মতো আজ দুপুরেও খাবারে বিরিয়ানি রান্না করেছেন তিনি। ডাইনিং টেবিলে বসে আছে আক্তাব চৌধুরী ও আহান। আতিয়া বেগম খাবার পরিবেশন করছেন। একজন কাজের মেয়ে সাহায্য করছে তাকে। আক্তাব চৌধুরী ও আহানকে খাবার বেড়ে দিয়ে অহনার জন্য বেড়ে রাখলেন আতিয়া বেগম। এখনো খেতে নিচে আসেনি অহনা। ইদানিং অহনার ঘুম বেড়ে গেছে। আজ ঘুমের জন্য সকালের নাস্তাটা পর্যন্ত খায়নি সে। নাস্তা খাওয়ার জন্য আতিয়া বেগম, আক্তাব চৌধুরী, আহান কত ডেকেছে তাকে, তবুও উঠেনি সে। কিছুক্ষণ আগে জুমার নামাজ পড়ে এসে আহান গিয়ে জোর করে উঠিয়েছে দুপুরের খাবারের জন্য। সকালে খায়নি, তার উপর যদি দুপুরেও না খায় তবে তো শরীর খারাপ করবে। আক্তাব চৌধুরী আর আহানের দিকে তাকালেন আতিয়া বেগম। দুজনেই খাবার সামনে নিয়ে অপেক্ষা করছে অহনার জন্য। কাজের মেয়েটাকে উদ্দেশ্য করে আতিয়া বেগম বললেন, যা তো অহনাকে ডেকে নিয়ে আয়, দেখ আবার ঘুমিয়ে গেল নাকি। এই তো এসে গেছি মা, একদম গোসল করে আসলাম তাই দেরি হয়ে গেল। ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসতে বলল অহনা। সে সবসময় তার ভাইয়া ও বাবার মাঝে বসে, আজও তার ব্যতিক্রম হয়নি। জাম রঙের টি শার্ট ও কালো রঙের প্লাজো পরে আছে সে। তার গলায় কালো রঙের ওড়না। চুলে পানিতে পুরো পিঠ প্রায় ভিজে আছে অহনার, যা দেখে আক্তাব চৌধুরী বললেন, কি ব্যাপার উহুমা, চুল দেখি ভালোভাবে মুছুনি। অহনা কিছু বলার আগে আতিয়া বেগম বললেন, বাবা দেখো মা আমাকে বকছে। আহনার আহ্লাদি সুরে বলা কথা শুনে হাসলেন আক্তাব চৌধুরী। আহান বলল, হয়েছে ওহু, এখন খাওয়া শুরু কর। কয়টা বাজে দেখেছিস? সকাল থেকে না খাওয়া তুই, তাড়াতাড়ি খাওয়া শুরু কর। টুকটাক কিছু কথা বলতে বলতে খাওয়া শেষ করলো সকলে। আক্তাব চৌধুরী, আহান ও আতিয়া বেগম তাকিয়ে আছেন অহনার দিকে। পানি খাচ্ছে অহনা। পানি খাওয়া শেষে সে খেয়াল করলো যে সবাই তাকিয়ে আছে তার দিকে। মুচকি হেসে সে প্রশ্ন করলো, কি হলো, সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আহান চোখ দিয়ে আক্তাব চৌধুরীকে ইশারা করলো বিয়ের কথা অহনাকে জানানোর জন্য। কিন্তু আক্তাব চৌধুরী উল্টো আহানকে ইশারা করলেন অহনাকে বলার জন্য। দুই বাপ বেটার কাহিনী দেখে দীর্ঘশ্বাস ফেললেন আতিয়া বেগম। দুই বাপ বেটা একে অপরকে ইশারা করে যাচ্ছে বলার জন্য, কিন্তু বলছে না কেউ। এমন করতে থাকলে সব বলাই হবে না। আতিয়া বেগম আক্তাব চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, যা বলার বলে ফেলুন, এত এমন করছেন কেন? মা বাবা কি বলতে চায়? অহনার প্রশ্নে আবারও সবাই তাকায় তার দিকে। তপ্ত শ্বাস ফেলে আক্তাব চৌধুরী বললেন, উহুমা, আমি আমার ছোটবেলার বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করেছি তোমার। ডেট ফিক্সড করাও হয়ে গিয়েছে, আগামী 13 দিন পর তোমার বিয়ে। বিস্ময়ে হতবাক হয়ে গেল অহনা। কিছু বলার বা ভাবার শক্তি যেন হারিয়ে গেল তার ছোট্ট শরীর থেকে। চোখ ঝাপসা হয়ে এলো। বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক হওয়ার কথা তাকে আগেও বলা হয়েছিল, কিন্তু তারপর এতদিনে এই বিষয়ে কেউ আর কোনো কথা বলেনি। অহনা তো ভেবেই নিয়েছিল যে সে রাজি না, তাইটা বিয়ে ক্যান্সেল করেই দিয়েছে তার বাবা। কিন্তু না, বিয়ে কেন হয়নি, উল্টো তার অগোচরে বিয়ের ডেটও ফিক্সড করা শেষ। নিজের অতি পরিচিত বাবা মা ভাইকে এখন অপরিচিত লাগছে অহনার কাছে। তারা কি করে করতে পারলো তার সাথে এমন? সে তো এখন সাফওয়ানকে পছন্দ করা শুরু করেছে। গত 17 দিনে নিয়মিত সাফওয়ানের সাথে কথা বলার ফলে তার সাথে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে অহনার। প্রথম প্রথম সে কথা বলতে চাইতো না, আবার কেন যেন কল কেটেও দিতে পারতো না। অদ্ভুত জাদু আছে সাফওয়ানের কথায়, যা তার কথা শুনতে বাধ্য করতো অহনাকে। অল্প সময়ের মধ্যেই সাফওয়ানের জন্য তার হৃদয়ে এক অজানা ভালো লাগা সৃষ্টি হয়েছে। যদি এই অজানা ভালো লাগাটা ভালোবাসা হয় তবে। আর সাফওয়ান, সাফওয়ান তো ভালোবাসে তাকে। কি হবে এখন? এত চাপ সহ্য করতে পারছে না সে। আকস্মিক ডুকরে কেঁদে উঠল অহনা। রীতিমতো ফোনে আহানের উপর চিল্লাচ্ছে নুসাইবা। তারা তো রেগে যাওয়ার কারণ কি শুধুই অহনার শরীর খারাপ হবে, তাই নাকি অন্য কিছু? তাই তো বোঝার চেষ্টা করছে আহান। আহান বলল, জাস্ট রিল্যাক্স আপু। কি চাস তুই বলতো? অহনার বিয়ের দিন ওকে জানানো হতো যে আজ ওর বিয়ে। দাঁতে দাঁত চেপে নুসাইবা বলল, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকারই বা কি? ওকে বিয়ে দেওয়ার জন্য পাগল হচ্ছিস কেন তোরা? বুঝবি না তুই, তাড়াতাড়ি বাসায় আয়। কাঁদতে কাঁদতে বেহাল দশা করে ফেলেছে বনু। বুঝছিস না এত কাঁদছে কেন? থামছেই না।
আর না কিছু বলছে। এত কাঁদলে তো শরীর খারাপ হবে। আহানের অসহায় কণ্ঠে বলা কথাগুলোকে কোনো পাত্তাই দিল না নুসাইবা, বরং রাগে রিরি করতে করতেই বলল, করুক কান্না, তাতে আমার কি? ওহ, এইভাবে বলিস না তো। দেখ, বোঝার চেষ্টা কর। অহনা নিজের রুমের দরজা লাগিয়ে বসে আছে। ওকে বিয়ের ঠিক হওয়ার কথা বলার সাথে সাথে কেঁদে দিয়েছে। যেই না আমি আর বাবার ওকে বোঝানো শুরু করলাম, এমনিই কান্নার গতি আরও বাড়িয়ে দিল। তারপর থেকে নিজের রুমের দরজা লাগিয়ে বসে আছে। কত ডাকছি আমরা, তবুও খুলছে না। ডাকে সাড়াও দিচ্ছে না। ভেতর থেকে শুরু ওর কান্নার শব্দ আসছে। আমাদের কারোর কথা শুনছে না ও। ওর অনুমতি না নিয়েই বিয়ের ডেট ফিক্স করে ফেলায় অভিমান করেছে আমাদের উপর। তুই আয়, তোর সাথে ওর বন্ডিং কত ভালো, তুই এসে একটু বোঝা ওকে। ফুস করে শ্বাস ফেলল নুসাইবা। বুক হাবরের ন্যায় ওঠানামা করছে তার। আর কেউ জানুক বা না জানুক, নুসাইবা জানে অহনার প্রতি সাফওয়ানের অনুভূতি। ছেলেটা অনেক ভালোবাসে অহনাকে। অহনার প্রতি সাফওয়ানের ভালোবাসার গভীরতা বুঝতে পারে নুসাইবা। হয়তো এতদিনে অহনাও ভালোবেসে ফেলেছে সাফওয়ানকে। না হলে এইভাবে কাঁদতো কেন? নুসাইবা বলল, আসছি আমি। ওকে, আয় তাড়াতাড়ি। বলেই ফোনটা কেটে দিল আহান। কিন্তু এখনও ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে নুসাইবা। সে ভাবছে কি করা যায়। অবশেষে সিদ্ধান্ত নিল আহানকে জানাবে সাফওয়ান ও অহনার কথা। কিন্তু নুসাইবা একটা কথাই বুঝতে পারছে না, এত তাড়াতাড়ি কেন দিচ্ছে অহনার বিয়ে, তাও আবার অহনার অসম্মতিতে। কোনো প্রকার রেডি না হয়ে যেভাবে ছিল সেভাবেই মহিলা হোস্টেল থেকে বেরিয়ে এলো নুসাইবা। রিক্সা ঠিক করে চড়ে বসলো রিক্সা এসে। ঢাকা গুলশানে নিজের বাবার ডুপ্লেক্স বাড়ি থাকা সত্ত্বেও মহিলা হোস্টেলে থাকে সে। নিজ পরিবার বাড়ি অনেক আগেই ত্যাগ করেছে সে। সবাইকে দেখায় সে, কিন্তু সত্যি তো হচ্ছে সে পরিবার ত্যাগ করেনি, তার পরিবারই ত্যাগ করেছে তাকে। বাবা তো হারিয়েছে আজ থেকে 2 বছর আগে। নিজের হার্টের ডাক্তার হয়েও হার্টের পেশেন্ট বাবাকে বাঁচাতে পারেনি সে। হার্টের পেশেন্ট বাবাকে বাঁচাতে পারেনি সে। নুসাইবার বাবা ওপেন হার্ট সার্জারি চলাকালীন সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন ওটিতে উপস্থিত ছিল নুসাইবা, যদিও অপারেশন সে করেনি। নিজের বাবার অপারেশন করার মতো সাহসী সে ছিল না। অনবরত হাত পা কাঁপছিল তার। কিন্তু বাবাকে একা ছাড়তেও চাইছিল না সে। আর তাই তো অপারেশন না করলেও ওটিতে উপস্থিত ছিল সে। সন্তানের চোখের সামনে যদি কোনো মা বা বাবা নিঃশ্বাস ত্যাগ করে, তবে সেই সন্তানের উপর দিয়ে যে কি যায় তা ভুক্তভোগী ছাড়া অন্য কারো পক্ষে বোঝা অসম্ভব। আর নুসাইবা তো আশাও করেননি যে কেউ বুঝবে সেটা। যেখানে তার নিজের মাই বুঝেনি, সেখানে অন্য কেউ বুঝবে বলে আশা করাটা বিলাসিতা। নানা কথা ভাবতে ভাবতেই চৌধুরী ভিলার সামনে এসে পৌঁছায় নুসাইবা। যদিও সে খেয়াল নেই তার। চৌধুরী ভিলা ছাড়িয়ে আরো এগিয়ে নিয়ে গেল রিক্সাওয়ালা তাকে, তবুও কোনো প্রতিক্রিয়া করলো না সে। সে তো তার নিজের ভাবনায় বিভোর। এই মুহূর্তে তার দিন দুনিয়ার খেয়াল নেই বললেই চলে। তার ধ্যান ভাঙে রিক্সাওয়ালার কথায়। কি গো আফামনি, কই নামবেন আপনি? যে জায়গায় নাম কইছেন ওই জায়গায় তো ছাড়াই যাইতাছি গা, কিছু কন না কেন? চমকে রিক্সাওয়ালার দিকে তাকায় নুসাইবা। আশেপাশে তাকিয়ে সে বুঝতে পারলো যে তার গন্তব্য ছাড়িয়ে আরো এগিয়ে এসেছে সে। উষ্ণ শ্বাস ফেলে রিক্সাওয়ালাকে নুসাইবা বলল, মামা, কষ্ট করে একটু রিক্সাটা ঘোরান তো। কে গো আফামনি? আরে, আমরা সামনে চলে এসেছি অনেক, আরও আগে নামা লাগতো আমার, কিন্তু খেয়াল করিনি আমি। আয় হাই, দেখছনি কারবার। আরে খেয়াল করবেন না আপনি, হুদাই খাটুনি গেল আমার। সমস্যা নেই মামা, আমি আপনাকে ভাড়া বাড়িয়ে দেব। ভাড়া বাড়িয়ে দেওয়ার কথা শুনে খুশি হলেন রিক্সাওয়ালা। নুসাইবার কথা মতো তাকে চৌধুরী ভিলার সামনে নামিয়ে দেন তিনি। ভাড়া মিটিয়ে চৌধুরী ভিলার মধ্যে প্রবেশ করে নুসাইবা। তাকে চিনতে পেরে দারোয়ান বাধা দেয়নি, উল্টো তাকে দেখে মেন গেট খুলে দিয়েছে তিনি। ড্রয়িং রুমের সোফায় চিন্তিত হয়ে বসেছিলেন আক্তাব চৌধুরী ও আতিয়া বেগম। তাদের সালাম জানিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগে সে। অহনা রুমের দরজা লাগিয়ে বসে থাকায় আগের থেকে চিন্তিত ছিলেন আক্তাব চৌধুরী ও আতিয়া বেগম। তার উপর নুসাইবাকে এখানে দেখে অবাক হলেন তারা। কতদিন পর যে মেয়েটা এবারই এলো, হিসেব নেই। তাদের কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে উপরে উঠে গেল নুসাইবা। আক্তাব চৌধুরী ও আতিয়া বেগম এইটা ভেবে স্বস্তি পেলেন যে নুসাইবার ডাকে যদি অহনা দরজা খুলে, তাদের সাথে তো অভিমান করে খুলছে না।
প্রায় দৌড়েই অহনার রুমের সামনে আসে নুসাইবা। এসে দেখতে পেল অহনার রুমের সামনে ঘুরঘুর করছে আহান। আহানের দিকে এগিয়ে গেল নুসাইবা। একদম আহানের মুখোমুখি দাঁড়ালো সে। তাকে দেখে আহান কিছু বলতে নিবে তার আগেই সে বলল, চল তোর রুমে, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে আমার। যা ইম্পর্টেন্ট কথা আছে পরে বইল, আগে ওহো। কথার মাঝে আহানকে থামিয়ে দিয়ে নুসাইবা বলল, কথাটা অহনা রিলেটেডই, অনেক ইম্পর্টেন্ট কথা। অহনা রিলেটেড কথা শুনে অবাক হলো আহান। অহনা রিলেটেড এমন কি কথা মনে এত ইম্পর্টেন্ট? আজকের দিনে একসাথে কত চমক পাবে আহান কি জানে। সে যাই হোক, কি ইম্পর্টেন্ট কথা তা তো বা বললেই জানা যাবে। নুসাইবাকে নিজের রুমে নিয়ে এলো আহান। নুসাইবার সামনে দাঁড়িয়ে বলল, বলো কি ইম্পর্টেন্ট কথা আছে? অহনাকে একটা ছেলে অসম্ভব ভালোবাসে আহান। আমি নিজে ওই ছেলের চোখে অহনার জন্য ভালোবাসা দেখেছি। অ্যান্ড ওই ছেলেই কিন্তু অহনাকে হসপিটালে নিয়ে এসেছিল। তাছাড়া ইদানিং ওই ছেলের সাথে অহনার বেশ ভালো সম্পর্ক। আমার তো মনে হয় অহনাও ওই ছেলেকে পছন্দ করা শুরু করেছে। ওই ছেলের নাম সাফওয়ান? সাফওয়ান মির্জা ইমতিয়াজ মির্জার একমাত্র ছেলে, অর্থাৎ ঐতিয়াজ মির্জার মেজো চাচার ছেলে, ওই ইতিয়াজ শানের ভাই যার সাথে অহনার বিয়ে ঠিক হয়েছে। চৌকিতে আহানের দিকে তাকালো নুসাইবা। সে ভেবেছিল তার কথা শুনে আহান অবাক হবে, কিন্তু সে উল্টো অবাক হয়ে গেছে আহানের কথায়। দুনিয়ায় কি ছেলের অভাব ছিল যে সাফওয়ানের ভাইয়ের সাথেই অহনার বিয়ে ঠিক হতে হলো? হায় আল্লাহ, এ কি এক দুর্দশার সৃষ্টি হলো! এর সমাধান কি? মাথা ভনভন করে উঠল নুসাইবার। সে সাফওয়ানের পরিবার সম্পর্কে কিছুই জানতো না, আর না সে জানতে চেয়েছে কোনোদিন। তার মতে নিজে ভালো হলে সব ভালো, আর তাই তো কোনোদিন পরিবারের দিকে যায়নি সে। আর না সে এটা জানতো যে কার সাথে অহনার বিয়ের কথা চলছে। সে শুধু শুনেছিল যে অহনার বিয়ের কথা উঠেছে তার চাচুর ছোটবেলার বন্ধুর ছেলের সাথে। কিন্তু ছেলেটা কে, তার ওই বন্ধু তাই বা কে, কিছুই জানতো না সে। আর তাছাড়া অহনার বিয়ের কথা ওঠার বিষয় তেমন গুরুত্ব দেয়নি সে। সে ভেবেছিল যে অহনা রাজি না থাকলে তো আর বিয়ে হবে না, এবং অহনা যে এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হবে না এ বিষয়ে নিশ্চিত ছিল সে। আর যেহেতু এতদিন বিয়ের কথা আর কেউ উচ্চারণ করেনি, তাই সে না অহনাও ভেবেছিল যে বিয়ে আর হবে না। তাই তো সাফওয়ানের সাথে সম্পর্ক আগাতে উৎসাহী দিচ্ছিল নুসাইবা অহনাকে। কিন্তু এই তো সব তাদের ভাবনার বাহিরে হচ্ছে। প্রথমত অহনার সম্মতি ছাড়াই বিয়ের ডেট ফিক্সড করা শেষ। আর দ্বিতীয়ত তার সাথে বিয়ে ঠিক হয়েছে সে আর কেউ নয়, স্বয়ং সাফওয়ানেরই ভাই। সামনে যে অহনা ও সাফওয়ানের ঠিক কতটা কঠিন সময় আসতে চলেছে তা বলে বোঝানো সম্ভব না। চিন্তায় মুখের বেহাল দশা হয়ে গেছে নুসাইবার। চোখ বড় বড় করে তাকিয়ে আছে আহানের দিকে। আহানও তাকিয়ে আছে তার দিকে। আহানের চোয়াল শক্ত হয়ে আছে। সে কিছুতেই বলতে নিবে তার আগে তার ফোনে কিসের যেন নোটিফিকেশন এলো। ভ্রুকুচকে মোবাইল স্ক্রিনের দিকে তাকালো সে। একটা ইমেল এসেছে। ইমেলে প্রেস করে ইমেলটা ওপেন করলো আহান। সে দেখতে পেল ইমেলটাতে লেখা, তোর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে হান চৌধুরী। তোর পুরো পরিবারকে আমি যে কোন অন্ধকার গহরের দিকে ঠেলে দেব তা তুই বুঝতেও পারবি না। লোকমুখে প্রচলিত আছে বাবা মায়ের মধ্যে মেয়েরা বেশি ভালোবাসে তার বাবাকে, আর ছেলেরা বেশি ভালোবাসে তার মাকে। অবশ্যই এটা সত্যিও। অধিকাংশ মেয়েরাই বাবা মায়ের মধ্যে বেশি ভালোবাসে বাবাকে, এবং অধিকাংশ ছেলেরাও বাবা মায়ের মধ্যে বেশি ভালোবাসে তার মাকে। ঠিক তেমনই অহনাও বেশি ভালোবাসে তার বাবাকে, আর ইহতিশান তার মাকে। আর তাদের এই দুর্বলতার সুযোগই নিয়েছে আফতাব চৌধুরী ও ইশতিয়াক মির্জা। নুসাইবার অনেক ডাকার পর দরজা খুলে অহনা। কেঁদে ফর্সা চোখ মুখ লাল বানিয়ে ফেলেছে সে। গোলগাল ফর্সা মুখটা এখনো অশ্রুকোনায় সিক্ত হয়ে আছে। নিষ্পলক অহনার দিকে তাকিয়ে আছে নুসাইবা। এই মেয়েটা তার আপন ছোট বোনের চেয়েও প্রিয় তার কাছে। শুধু অহনাই না, আহানও নুসাইবার কাছে বেশ প্রিয়। নরম গল্পে বলল, দরজা তো খুললি অবশেষে, কিন্তু ভেতরে কি যেতে দিবি না? কোনো জবাব দিল না অহনা। সে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে নুসাইবার দিকে। রুমের দরজার সামনে থেকে সরে গিয়ে নুসাইবাকে রুমের ভেতর আসার জায়গা করে দিল সে। রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় নুসাইবা। নুসাইবার পেছনেই দাঁড়িয়েছিল আহান। নুসাইবার পেছন পেছন সেও আসতে চেয়েছিল, কিন্তু তাকে রুমে ঢুকতে দেয়নি নুসাইবা। অহনার বাহু ধরে তাকে নিয়ে বিছানার উপর বসলো সে। নুসাইবার সামনেই মাথা নিচু করে বসে আছে অহনা। থেমে থেমে ফুপিয়ে যাচ্ছে সে। শীতল সুরে নুসাইবা প্রশ্ন করলো, ভালোবাসি সাফওয়ানকে? চমকে উঠল অহনা।
দেহটা শিউরে উঠল তার। একই প্রশ্ন করলো নুসাইবা তাকে। এই প্রশ্নের উত্তর অহনা কি দিবে তা সে বুঝতে পারছে না। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার পায়ের বৃদ্ধা আঙ্গুলের দিকে। অহনা থেকে কোনো উত্তর না পেয়ে নুসাইবা আবারও বলল, কি হলো, কিছু বলছিস না যে? অবশ্য ভালোবাসলেও কি না বাসলেও বা কি, এখন আর ওর সাথে তোর সম্পর্ক সম্ভব না। যদি চাচুর বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে না হয় তবুও না। বিস্মিত হয়ে নুসাইবার মুখের দিকে তাকালো অহনা। নুসাইবার বলা কথাগুলো বুঝতে পারেনি সে। ভাঙা গলায় প্রশ্ন করলো। মানে? অহনার প্রশ্নের জবাব দিল না নুসাইবা। পরম স্নেহে অহনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। সে শান্ত, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার মুখের দিকে। কিন্তু শান্ত হতে পারছে না অহনা। অশান্ত হয়ে আছে তার মন। কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না সে। তার উপর অনেকক্ষণ কান্না করার কারণে মাথা ধরে গেছে। অহনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নুসাইবা বলল, অহনা বোন আমার, এই বিয়ে যে তোকে করতেই হবে। কিন্তু কেন? সবাই কেন বলে যে আমার এই বিয়ে করতে হবে আর বাবার বন্ধুর ছেলেকেই করতে হবে? আমার বিয়ে দেওয়ার যদি এতই জরুরি হয়ে থাকে, বিয়ে করে নেওয়াই যদি আমার জন্য ভালো হয়, তবে ঠিক আছে, বিয়ে করব আমি। কিন্তু বাবার বন্ধুর ছেলেকেই কেন বিয়ে করতে হবে, অন্য কাউকে কেন না? অহনার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করলো নুসাইবা। সে যেন আজ শুধু প্রশ্ন করতেই এসেছে। আর সেই অন্য কেউটা কে? জানি না আমি। নুসাইবার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল অহনা। সে ভেবেছিল নুসাইবা বুঝবে তাকে, কারণ নুসাইবা জানে সব। কিন্তু নুসাইবা তো সব জেনেও না জানার ভান করছে। এতক্ষণ শুধু মা, বাবা ও ভাইয়ের সাথে অভিমান করেছিল সে, কিন্তু এখন নুসাইবার উপরও বেশ অভিমান হলো তার, যা স্পষ্ট বুঝতে পারলো নুসাইবা। তাচ্ছিল্য হেসে সে বলল, বড় ভাইয়ের সাথে বিয়ে ভেঙে ছোট ভাইকে বিয়ে করতে চাচ্ছিস অহু? সমাজ পরিবার কেউই যে তোর এই চাওয়া মেনে নেবে না। আশ্চর্যের সপ্তম আসমানে পৌঁছে গেল অহনা। বিস্ময়ে মুখ হা হয়ে গেছে তার। কি বলল এটা নুসাইবা? বুঝতে পারলো না সে। অহনা বলল, কি বলছো এইসব তুমি? এতক্ষণ অহনার মাথায় হাত বুলাতে থাকা হাতটা থামিয়ে ফেলল নুসাইবা। অহনার মাথা থেকে হাত সরিয়ে তার দুহাত নিজের হাতে নিয়ে শক্ত করে চেপে ধরে বলল, অহু, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সে সাফওয়ানের আপন বড় চাচার ছেলে। কি? চিৎকার করে উঠল অহনা। তার চোখ দুটো আবারও ছলছল করে উঠল। মুহূর্তেই মধ্যেই নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো তার চোখ থেকে। অহনার কান্না করাটা কেন যেন মেনে নিতে পারল না নুসাইবা। অহনার দুবাহু শক্ত করে ধরে বলল সে, লিসেন টু মি কেয়ারফুলি অহনা, এখনো ছোট বাচ্চা না যে তুই কথায় কথায় কান্না শুরু করিস। বড় হয়েছিস তুই, এখন কান্না বন্ধ কর। ঠোঁট উল্টে অশ্রুসিক্ত নয়নে নুসাইবার দিকে তাকিয়ে রইল অহনা। তার সাথে এমন কেন হচ্ছে? তার বাবা যার সাথে তার বিয়ে ঠিক করলেন সে নাকি সাফওয়ানের আপন চাচাতো ভাই। এসব কি হচ্ছে? দিন দিন তার জীবনটা কেমন সিনেমাটিক হয়ে যাচ্ছে। একের পর এক চমক পেয়েই যাচ্ছে সে। এখন আর কোনো চমক পেতে চায় না সে। বড্ড যন্ত্রণা হচ্ছে তার হৃদয়ে। কেন তার সাথে এসব হয়? কেন এত যন্ত্রণা হচ্ছে? সে কি তাহলে ভালোবাসে সাফওয়ানকে? স্বপ্নের রূপকথার রাজ্যের রাজকুমারের মতো একদিন হঠাৎ তার জীবনে আগমন ঘটল সাফওয়ানের, যে তাকে রক্ষা করে নিয়ে এলো হিংস্র দানব থেকে। অহনার মনে আছে, সে যখন ক্লাস 9-এ পড়ে তখন সে একদিন একটা স্বপ্ন দেখেছিল। সে স্বপ্নে দেখেছিল যে সে এক অন্ধকার গহ্বরে হারিয়ে গেছিল। চারিদিকে নিকষ কালো অন্ধকার, নিস্তব্ধতা বিরাজ করছে। ঘুটঘুটে অন্ধকারের কারণে সে কিছুই দেখতে পাচ্ছে না। যেদিকে তাকাচ্ছে সেদিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পারছিল না সে। ভয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। কোনো পথ খুঁজে না পেয়ে, আলোর দেখা না পেয়ে সে যখন মাটিতে বসে বাবা মা ভাইকে ডাকতে ডাকতে অঝরে কাঁদছে, ঠিক তখনই সামনের দিক থেকে আলোর দেখা মিলল। আকস্মিক আলো এলো কই থেকে এটা ভেবে অবাক হলো না অহনা। সে খুশি হলো, ভীষণ খুশি। কিন্তু প্রয়োজনের তুলনায় খুব বেশি আলো আসছে, তাও আবার শুধু এক জায়গা থেকে না, যার কারণে সে দিকে চোখ তুলে তাকাতেও পারছে না। হঠাৎ সে খেয়াল করলো আলো যে দিক থেকে আসছে সেখান থেকে কেউ এগিয়ে আসছে তার দিকে। অতিরিক্ত আলোর কারণে, তার উপর আবার সেদিক থেকে আসার কারণে একটা পুরুষের অভয় ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না অহনা। পুরুষটির অভয়টা যত তার দিকে এগিয়ে আসতে লাগলো ততই বাড়তে লাগলো আলো। আলোর কারণে ঠিকমতো তাকিয়ে থাকতে পারছে না অহনা। চোখ ডলে সামনে তাকাতেই দেখতে পেল পুরুষ অভয়টি হাত বাড়িয়েছে তার দিকে, সাহায্যের হাত। শক্ত করে সে হাত চেপে ধরল অহনা। অহনা হাত চেপে ধরতেই স্বাভাবিক আলোয় আলোকিত হয়ে উঠল সম্পূর্ণ জায়গাটি।
বাড়ি ফেরার পথও খুঁজে পেল অহনা। হাসি ফুটে উঠল তার মুখে, কিন্তু হঠাৎ সে অনুভব করতে পারলো তার ধরে রাখা পুরুষ অভয়টির হাত অদৃশ্য হয়ে যাচ্ছে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে সে নিজেকে নিজের রুমে নিজের বিছানাতেই পায়। দেয়াল ঘড়িতে তাকিয়ে সে দেখেছিল তখন ঠিক 4:30 বাজে। সময় দেখার সাথে সাথে তার মাথায় প্রথমে এসেছিল তার মায়ের বলা একটা কথা। তার মা বলেছিল ভোরের স্বপ্ন সত্যি হয়, আর অহনার এই স্বপ্নটাও তো ভোরেরই স্বপ্ন। তবে কি এই স্বপ্নটাও সত্যি হবে? ক্লাস 9-এ পড়ুয়া অহনার ভোরের দেখা সেই স্বপ্নটি পূরণ হয়েছে। স্বপ্নে যেমন সেই পুরুষ অভয়টি হাত ধরে অন্ধকার গহ্বর থেকে হাত পেরিয়েছিল সে আলোতে, বাস্তবে ঠিক তেমন করেই সাফওয়ানের হাত ধরে না, সে তো সেন্সলেস হয়ে গেছিল। সাফওয়ান তো তাকে কোলে করে নিয়ে বের হয়েছিল সে অন্ধকার জঙ্গল থেকে। মানসিকভাবে যখন প্রচুর ডিপ্রেশনে ভুগছিল অহনা, তখন সাফওয়ান তার পাশে ছিল। অন্ধকার ঘরে একা থাকতে ভয় লাগা শুরু হয়েছিল তার, আর তার সে ভয় দূর করেছে সাফওয়ান। নিজেকে নিজের কাছে লাগতো তার, কিন্তু সাফওয়ান তাকে বুঝিয়েছে। অবশ্যই শুধু সাফওয়ান না, তাকে তার পুরো পরিবারই বুঝিয়েছে। তার পুরো পরিবার ও সাফওয়ান তাকে বুঝিয়েছে যা হয়েছে এতে তার কোনো দোষ নেই, বরং তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা উচিত যে আরো বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু তাদের তো অহনা বলতে পারেনি যে তারা সকলে যতটুকু জানে ওটুকুই তো হয়েছে, এবং এর সাথে আরো একটা দুর্ঘটনা ঘটেছিল, যা ঘটেছিল স্বয়ং অহনা। এবং এটা হচ্ছে তার সবচেয়ে বড় ভয়ের কারণ। যদিও ইচ্ছে করে কিছুই করেনি সে, যা করেছে সেলফ ডিপেন্ডেন্সের জন্যই করেছে, কিন্তু ওই কথা সাফওয়ান বাদে এখনো কাউকে জানানো হয়নি অহনার। সে চাইলেই জানাতে পারতো তার ভাই আহানকে। তার ভাই তো তার সবচেয়ে কাছের মানুষ। আহানের সাথে তার বোন সম্পর্কটা বন্ধুত্ব সুলভই। অন্য সবার বড় ভাইয়ের মতো তার বড় ভাই এত কড়া না। তবুও কেন যেন সেদিনের পুরো ঘটনাটা অহনা জানায়নি আহানকে। আহান তাকে জোরও করেনি জানার জন্য। অহনা জানে আহান অপেক্ষায় আছে যে অহনা ওই দিনের সব কথা কবে খুলে বলবে তাকে, কিন্তু কেন যেন চেয়েও আহানকে এ কথা বলতে পারছিল না অহনা। বারবার অহনার একটা কথাই মনে হচ্ছিল, ওই যে লোকটা যে বলে দেয়ালেরও কান আছে, যদি কেউ জেনে যায়। এই ভয়ে আহানকে কিছুই জানায়নি অহনা। যদিও নিজের ভাইয়ের উপর তার শতভাগ বিশ্বাস আছে, কিন্তু তাও সেই ভাইকে যে কথাটা বলতে পারেনি অহনা, তা কত সহজে জানিয়ে দিয়েছিল সে সাফওয়ানকে। কেন জানো সাফওয়ানকে বলার সময় কারো জেনে যাওয়ার ভয়টা ছিল না অহনার। আচ্ছা, সাফওয়ানকে কি সে এতই বিশ্বাস করে? সাফওয়ানকে অহনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কাছের মানুষ। মাত্র 17 দিন, মাত্র 17 দিনে কেউ কি করে এত আপন হতে পারে? কি করে এত তাড়াতাড়ি সাফওয়ান তার এত আপন হলো? সে কি সত্যিই ভালোবেসে ফেললো সাফওয়ানকে? ফেলেছে হয়তো। আর সাফওয়ানের মতো কাউকে ভালো না বেসে তো উপায়ও নেই। কি নিঃস্বার্থভাবে সে ভালোবাসে অহনাকে। সেদিন ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা সে নিজে থেকে বিস্তারিত জানিয়েছে সাফওয়ানকে। সাফওয়ান জানতে চায়নি তার কাছে কিছুই, সে নিজে থেকেই জানিয়েছে। কেমন যেন বুকটা ভার হয়েছিল কাউকে সবকিছু জানানোর জন্য। বড্ড হাঁসফাঁস লাগছিল, অস্থিরতা অনুভব করছিল প্রচণ্ড। ঠিক তখনই তার ফোনে কল আসে সাফওয়ানের। কলটা রিসিভ করতে এসে শুনতে পায় কয়েকটা প্রেমময় বাক্য, যা মুহূর্তেই তার সকল অস্থিরতা দূর করে দেয়। তুমিময় ভালোবাসার এক অদৃশ্য চোরাবালিতে দিন দিন তলিয়ে যাচ্ছি আমি। কবে বলবে তুমি ভালোবাসো আমায়? কবে আসবে তুমি দৌড়িয়ে এই আমারই কাছে? কবে জড়িয়ে ধরবে তুমি আমায়? তুমিহীন আমার হৃদয় যেন এক উত্তপ্ত মরুভূমি। কবে এত তোমার ভালোবাসার বর্ষণ করিবা গোহে পাষণ্ডময়ী? কত আবেগ ভালোবাসা নিয়ে সাফওয়ান বলেছিল কথাগুলো তাকে। সে চুপ ছিল, সে কি বলবে খুঁজে পাচ্ছিল না। প্রচন্ড জোরে হার্টবিট করছিল তার। অহনার নিশ্চুপতায় থাকায় সাফওয়ান হেসে বলেছিল, কি কিছু বলছো না কেন? নিজেকে সামলে নিয়ে অহনা বলেছিল, কিছু না। কিছু তো আছেই। আরে বললাম তো কিছু না। আরে আমিও তো বললামই যে কিছু আছে। আপনার যখন আমার কথা বিশ্বাস হয় না, তখন আপনিই না হয় বলুন যে কি আছে। অনেক কিছুই। এই যেমন ধরো, এমন হতে পারে যে তোমার আমার বলা কথাগুলো পছন্দ হয়নি, তাই তুমি চুপ করে আছো। আবার এমনও হতে পারে যে তোমার অনেক পছন্দ হয়েছে। এখন আসল কাহিনী কি তা তুমিই জানো। আকস্মিক কি ভেবে যেন অহনা বলল, শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এতক্ষণ নিজের রুমে বিছানার উপর বসে বসে কথা বলছিল সাফওয়ান। এবার বিছানায় শুয়ে পড়ল সে। বলল, বলো হোয়াইট ব্লুবেরিয়া। শুকনো ঢোক গিলল অহনা। তার ভীষণ মন চাইছে সাফওয়ানকে সব বলে দিতে। নিজের মনের কথাই শুনল অহনা। বলল,
আমি ওই দিনের কথা বলতে চাই, যেদিন আমাদের প্রথম দেখা হলো, ওই যে জঙ্গলে। অহনাকে আর কিছু বলতে দিল না সাফওয়ান। সে বলল, উফ, কতবার বলেছি তোমাকে ভুলে যাও ওই দিনের কথা, কিন্তু তুমি বারবার ওই দিনের কথাই মনে করো। দেখো, তুমি ছোট মানুষ, তোমার এত কিছু মনে রাখার কোনো দরকার নেই। তুমি শুধু আমাকে মনে রাখবে, আমি তোমার একমাত্র ধ্যান জ্ঞান। প্রথম কথাগুলো সিরিয়াসলি বললেও শেষের কথাগুলো দুষ্টুমির স্বরেই বলল সাফওয়ান। অহনা বলল, আপনি বড্ড বেশি কথা বলেন আর বড্ড বেশি বুঝেনও। একটু চুপ থাকুন, আমার কথাগুলো শুনুন পুরো। অনেক হাঁসফাঁস লাগছে, আমার ভয় লাগছে ভীষণ। সাফওয়ান বুঝলো সিরিয়াস কিছুই বলতে চায় অহনা, তাই আর দুষ্টুমি না করে বলল, কি বলতে চাও? কিডন্যাপ হওয়ার পর চোখ খুলে নিজেকে কোথায় পেল, সেখানে তার সাথে কি হলো, ওই খারাপ লোকটা তাকে কি কি বলল, সে নিজেকে কিভাবে রক্ষা করলো, কিভাবে সেলফ ডিফেন্স করতে গিয়ে অনেক বড় একটা ভুল করে ফেললো সে, কিভাবে পালিয়ে এসে গাছের পেছনে লুকিয়েছিল, সব খুলে বলল সে সাফওয়ানকে। বলা শেষে ফুপিয়ে কেঁদে উঠল। সব শুনে শোয়া থেকে লাফ দিয়ে উঠে গেল সাফওয়ান। প্রথমে তার রাগ লাগছিল, ওই লোকটার উপর ভীষণ রাগ হচ্ছিল যে অহনার সাথে এসব করেছে, কিন্তু অহনার বলা শেষ কথাগুলো মারাত্মক অবাক হয়েছে সে। দু আঙ্গুল দ্বারা কপালে মাসাজ করলো সাফওয়ান। নিজেকে সামলে নিয়ে রুমের এপাশ থেকে ওপাশে হাঁটতে হাঁটতেই ফোনের ওপাশে থাকা অহনাকে বলল, লিসেন, কান্না বন্ধ করো আগে। আমার কথা শোনো ভালো করে, কান্না করো না প্লিজ। যা হওয়ার তা হয়ে গিয়েছে, তাই না? এখন কান্না করে তো কোনো লাভ নেই, কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি আছি না? পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেল, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর তুমি যা করেছো তা সেলফ ডিফেন্সের জন্য করেছো, এতে তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ। এতদিনও যখন এই টপিকে কেউ কিছু জানতে পারেনি, তখন সামনেও জানতে পারবে না। তুমি ভয় পেও না, কিছু হবে না। চোখ বন্ধ করে নিজের ও সাফওয়ানের কথোপকথনগুলো স্মরণ করছিল অহনা। চোখ দিয়ে তার অনবরত অশ্রুকণা ঝরে পড়ছে। তার বাবা মা ভাই যখন বলে যে তার কোনো দোষ নেই, তখন শান্তি পায় না অহনা। কারণ অহনা জানে তার ভুল থাকলেও তার বাবা ভাই মা বলবে যে সে নির্দোষ। ছোটবেলা থেকে অহরহ হয়ে এসেছে এমন। দেখা গেছে যে সে কোনো ভুল দোষ করা সত্ত্বেও তাকে নির্দোষী বলে তার মা বাবা ও ভাই। তাই এখন মা বাবা ভাই তাকে নির্দোষ বললেও সে নিজেকে নির্দোষ মেনে নিতে পারে না। কিন্তু সাফওয়ানের মুখে নিজের জন্য নির্দোষ শব্দটা শুনে সে অদ্ভুত প্রশান্তি অনুভব করে। মনে হয় যেন সে আসলেই নির্দোষ। কিন্তু আজকের পর থেকে হয়তো আর কখনো সাফওয়ান বলবে না যে সে নির্দোষ। আকস্মিক হাউমাউ করে কেঁদে উঠল অহনা। কি হচ্ছে, কি করবে সে, কিছুই তো বুঝতে পারছে না। দুহাত দিয়ে শক্ত করে জাপটে ধরলো সে তার সামনে নির্বিকার হয়ে বসে থাকা নুসাইবাকে। কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলল, আপু, ও আপু গো, বলো না এসব কি হচ্ছে আমার সাথে? আমি যে কিছুই বুঝতে পারছি না। ও আপু, কিছুক্ষণ আগে কি বললা তুমি? বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে সে সাফওয়ানের চাচাতো ভাই? মিথ্যা বলেছো তুমি, তাই না? বলো। পাগলের মতো নুসাইবাকে প্রশ্ন করতে লাগলো অহনা। শক্ত কণ্ঠে নুসাইবা জবাব দিল, আমি কেন মিথ্যা বলছি না, যা যা বলেছি সব সত্যি। চট করে নুসাইবাকে ছেড়ে দিল অহনা। বসা থেকে দাঁড়িয়ে গেল সে। নুসাইবাকে টেনে দাঁড় করায়। অহনা বলে, ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবার কাছে কিছু চাইনি আমি, চাওয়ার প্রয়োজনও ছিল না। আমি যে সব সময় চাওয়ার আগেই সব পেয়েছি, তাই কখনো কিছু চাওয়ার প্রয়োজন পড়েনি। কিন্তু আজ আমি চাইবো, আর বাবাকে আমি যা চাইবো তা আমাকে দিতেই হবে। উনিই তো সব সময় বলেন আমি ওনার একমাত্র মেয়ে, ওনার কলিজার টুকরা নয়, বরং ওনার সম্পূর্ণ কলিজা। আমি চাওয়ার আগেই পৃথিবীর সব সুখ এনে দিবেন উনি আমাকে। আজ আমি চাইবো আপু, আমি আমার জন্য সেই সুখ চাইবো আপু। এতদিনে ভালো করে অনুভব করতে না পারলেও আজকে আমি তীব্রভাবে অনুভব করতে পারছি আপু, আমার সুখ যে সাফওয়ানের মাঝেই নিহিত। অহনার কথায় চমকালো না নুসাইবা। সে জানতো অহনার মনেও সাফওয়ানের জন্য তীব্র অনুভূতি সৃষ্টি হয়েছে। আর আজ তো অহনা তা নিজ মুখে স্বীকারও করলো। সবকিছু বোঝার সত্ত্বেও না বোঝার ভান ধরলো নুসাইবা। দায় সারা ভাবে বলল, আবেগে গা ভাসাচ্ছিস তুই অহনা, তাছাড়া আর কিছুই না। মাত্র 17 দিনে কেউ কাউকে ভালোবেসে ফেলতে পারে না অহনা। তুই যেটাকে ভালোবাসা মনে করছিস সেটা আসলে ভালোবাসা না, মোহ। তাচ্ছিল্য হেসে নুসাইবার থেকে 2 কদম পিছিয়ে গিয়ে অহনা বলল, এই কথা তুমি আমাকে বলছো আপু? এই তুমিই কিন্তু কয়েকদিন আগেও আমাকে বোঝাচ্ছিলে যে ভালোবাসা এক মুহূর্তের মধ্যেও হয়ে যেতে পারে। তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক না হোক। পরিস্থিতির উপর ভিত্তি করে বুঝি ভালোবাসা হারিয়ে যায়?
হঠাৎ নিজের কঠিন খোলস ছেড়ে বেরিয়ে এলো নুসাইবা। অহনার দিকে এগিয়ে গিয়ে ওর কাঁধে দুপাশে দুহাত রেখে বলল, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। সাফওয়ান যদি তোর সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে তবে কখনো সে হারাবে না। তাকে তুই না পেলেও তোর হৃদয়ের গহীনে সে আমরণ থাকবে এক স্নিগ্ধ অনুভূতি হয়ে, ভালোবাসা হয়ে। ভালোবাসলে যে পেতে হবে এমন তো এমন তো কোনো নিয়ম নেই রেহু। বরং না পাওয়া তো ভালোবাসার তীব্রতা বাড়িয়ে দেয় কয়েক হাজার গুণ। ওই যে মানুষ বলে না যে, না পেয়েও তোমায় এত ভালোবাসি আমি, তবে বুঝ পেয়ে গেলে কত ভালোবাসতাম। কিন্তু আসলে সত্যি কি জানিস, মানুষ পাবে না দেখেই এত ভালোবাসে। মানবজাতির বরাবরই নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। সহজে পেয়ে যাওয়া জিনিস মানুষের কাছে সর্বদাই মূল্যহীন, তুচ্ছ হয়। অধিকাংশ মানুষের ভালোবাসা না পাওয়া পর্যন্তই সুন্দর থাকে। কেউ যদি তার ভালোবাসার মানুষকে সহজে পেয়ে যায় তবে সে তার গুরুত্ব দিতে, তাকে সম্মান করতে, তাকে ভালোবাসতে ভুলে যায়। আর তাই না পাওয়াতেই ভালোবাসা সুন্দর। এই যেমন দেখ, তুই সাফওয়ানকে কখনো নিজের করে পাবি না, আর এই না পাওয়ার কারণেই সবসময় সাফওয়ানের প্রতি তোর আর তোর প্রতি সাফওয়ানের ভালোবাসাটা সুন্দর থাকবে। আমৃত্যু একে অপরের প্রতি তোদের ভালোবাসা তোদের হৃদয়ের গহীনে সুপ্ত এক অনুরাগ হয়ে লুকিয়ে থাকবে। এই ভালোবাসায় কখনো মলিনতার ছায়া পড়বে না। কিন্তু যদি তোরা একে অপরকে পেয়ে যেতি তাহলে কি হতো জানিস? জানিস না, স্বাভাবিক। সব স্বামী স্ত্রীর মধ্যে যেভাবে ঝগড়া হয় সেভাবে তোদের মধ্যেও ঝগড়া হতো, মনোমালিন্য হতো, ভুল বোঝাবুঝি হতো। তখন হয়তো একদিন এমন এক সময় আসতো যখন তোর মনে হতো যে তুই সাফওয়ানকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়ে ভুল করেছিস। না, আমি এইটা বলছি না যে বাবা মায়ের পছন্দ করা পাত্রের সাথে বিয়ের পর তোর কোনো ঝগড়া, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হবে না। হবে, সবই হবে। কিন্তু তখন তুই এতটা কষ্ট পাবি না যতটা না সাফওয়ানের সাথে ঝগড়া, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হলে পেতি। সাফওয়ানের ক্ষেত্রে বেশি কষ্ট পাবি এইটা বললাম কেন জানিস? কারণ সাফওয়ান তোর নিজের পছন্দ করা জীবনসঙ্গী, নিজের ইচ্ছায় ভালোবেসে বিয়ে করতি তুই তাকে। আর তাই তখন কষ্টটাও বেশি হতো। ঠিক এই কারণেই আমরা যাতে অধিক ভালোবাসি তাকে না পাওয়াই উত্তম। পরিপূর্ণতা পাওয়া ভালোবাসার চেয়ে অপরিপূর্ণ ভালোবাসার তীব্রতা অনেক বেশি। একসাথে এতগুলো কথা বলে হাঁপিয়ে উঠেছে নুসাইবা। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নুসাইবার বলা প্রত্যেকটা কথা বেশ মনোযোগ দিয়ে শুনেছে অহনা। শান্ত স্থির দৃষ্টিতে এসে তাকিয়ে আছে নুসাইবার দিকে। চোখের পানি শুকিয়ে গালে দাগ পড়ে গেছে। চোখগুলো টকটকে লাল হয়ে আছে অহনার। ঠোঁটগুলো কেমন শুকিয়ে গেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল অহনা। নুসাইবার চোখের দিকে তাকিয়ে কিছু বলতে নিল সে, কিন্তু বলতে পারল না। আতিয়া বেগমের আর্তনাদে ভরা চিৎকার। মুহূর্তেই ভারী হয়ে উঠল চৌধুরী ভিলার পরিবেশ। মায়ের চিৎকার শুনে অবাক হয়ে একবার নিজের রুমের দরজার দিকে তাকালো অহনা। তারপর তাকালো নুসাইবার দিকে। অহনার দিকে তাকিয়ে আছে নুসাইবা। আতিয়া বেগমের চিৎকার শুনে সে অবাক হয়েছে বলে দেখে মনে হলো না অহনার। তখনই অহনাদের বাসার কাজের মেয়ে সুমি দৌড়াতে দৌড়াতে আসে অহনার রুমে। অহনাকে উদ্দেশ্য করে আতঙ্কিত স্বরেই সে বলল, বলে দৌড়ে চলে গেল সুমি। ভয় পেয়ে গেল অহনা। কি হলো আবার? তার মা কেন এমন করে চিৎকার করছে? এখন তো চিৎকারের সাথে সাথে কান্নার শব্দ ভেসে আসছে। কি হলো? তার বাবার কিছু হলো না তো? ভেবে সুমি পেছনে দৌড় লাগায় অহনা। তার পেছন পেছন নুসাইবা গেল। তবে সে অহনার মতো দৌড়ে তাড়াহুড়ো করে গেল না। বেশ ধীরে সুস্থে হেঁটে হেঁটেই যেতে লাগলো সে। নিজের রুমের বেডের উপর হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে ইতিশান। প্রচন্ড মাথা ব্যথা করছে তার। হঠাৎ কেউ মাথায় হাত রাখায় চোখ মেলে তাকালো সে। ইতিশানের পাশে বসে আলিয়া বেগম বললেন, কি গো আব্বাজান, মাথা ব্যথা কি এখনো কমেনি? উঠে বসলো ইতিশান। বলল, না, কমেছে কিছুটা। তুমি কি আবার রাগ করেছো নাকি? মায়ের প্রশ্নে চোখ মুখ কুঁচকে ফেললো ইতিশান। প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো সে। আশ্চর্য, আমি রাগ কেন করতে যাব? এই যে অনুমতি না নিয়ে তোমার রুমে এসেছি, তুমি তো আবার কেউ তোমার রুমে অনুমতি না নিয়ে আসলে পছন্দ করো না। হালকা হাসলো ইতিশান। সচরাচর হাসে না সে। বলতে গেলে তার মুখে হাসির দেখাই মিলে না।
এর কারণে স্কুল কলেজ ভার্সিটিতে বন্ধু বান্ধবরাও কম মজা করেনি তাকে নিয়ে। তারা বলতো ইতিশানের নাকি রোগ আছে, না হাসার রোগ। আর ইতিশান তো ইতিশানই, কেউ তাকে নিয়ে মজা করবে আর তাকে সে ছেড়ে দিবে? কখনোই না। একবার কেউ তার কম হাসার বিষয় নিয়ে মজা করলে তাকে আর দ্বিতীয়বার নিজের বন্ধু হিসেবে পরিচয় দিত না ইতিশান। ইতিশানের পরনে সাদা টি শার্ট, ব্লু কালার ট্রাউজার। প্রচন্ড মাথা ব্যথার কারণে মুখে মলিনতা ছেয়ে আছে, তবুও দেখতে খারাপ লাগছে না তাকে। আলতো হাতে আলিয়া বেগমকে জড়িয়ে ধরলো ইতিশান। আলিয়া বেগমের কাঁধে মাথা রেখে বলল, আমার মা তো আর যে সে কেউ না, ইতিশান মির্জার মা সে, সবার চেয়ে বেশি স্পেশাল সে। চুপ করে রইলেন আলিয়া বেগম। ইতিশানের কথায় কোনো প্রতিক্রিয়া করলেন না তিনি। কতক্ষণ চুপ থেকে বললেন, আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি ত্রিশান। আলিয়া বেগমের কাঁধ থেকে মাথা তুলে তার দিকেই তাকিয়ে ইতিশান বলল। কি বলবা বলো। দীর্ঘশ্বাস ফেলে আলিয়া বেগম বললেন, আর মাত্র 13 দিন পরেই তোমার বিয়ে, আর এখনো বিয়ের কোনো প্রস্তুতি নাওনি তুমি? এমন করলে তো হবে না। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল ইতিশানের। সে বলল, হাজারবার বলেছি, আবারও বলছি, আমি বিয়ে করব না। এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ইতিশানের কথায় বড্ড অসন্তুষ্ট হলেন আলিয়া বেগম। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন তিনি। ঝাঁঝালো কণ্ঠে বললেন, কেন? কেন বিয়ে করবে না তুমি? কি সমস্যা তোমার? মায়ের ঝাঁঝালো কণ্ঠ শুনে অবাক হলো ইতিশান। কোনোদিনও আলিয়া বেগম এমন ঝাঁঝালো কণ্ঠে কথা বলেনি তার সাথে। মা, তুমি কিন্তু ভালো করেই জানো যে আমি কেন করতে চাই না বিয়ে। তোমার বাবা তোমাকে অনেকবার বুঝিয়েছে তিশান, তবুও কেন বুঝছো না তুমি? এখানে বোঝার মতো কিছুই নেই মা। যদি বোঝার মতো কিছু থাকতো তবে আমি ঠিকই বুঝতাম। অধৈর্য হয়ে উঠলেন আলিয়া বেগম। ইতিশানের ডান হাত টেনে নিজের মাথার উপর রাখলেন তিনি। অবাক না হয়ে নিজের মায়ের দিকে তাকিয়ে আছেন ইতিশান। তার মা এই মুহূর্তে যেমন আচরণ করছে তা তার কাছে একদমই নতুন। নিজের মায়ের চোখের দিকে তাকালো ইতিশান। দেখলো চোখ ছলছল করছে তার মায়ের। বুকটা ধক করে উঠল ইতিশানের। সে সব সহ্য করতে পারলেও নিজের মায়ের চোখের পানি সহ্য করতে পারে না। ইতিশান বুঝতে পারল না আলিয়া বেগম কেন তার হাত ওনার মাথার উপরে এভাবে চেপে ধরে আছেন। যেই না ইতিশান আলিয়া বেগমের মাথার উপর থেকে তার হাত সরিয়ে নিতে যাবে, তখনই আরো জোরে তার হাত নিজের মাথার উপর চেপে ধরে আলিয়া বেগম বললেন, কসম লাগে তিশান, আমার কসম দিলাম আমি তোমাকে। তোমার এই বিয়ে করতেই হবে, না হলে মরা মুখ দেখবে তুমি আমার। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে অহনা। তারই সামনে বসে তার মা মুখে আঁচল চেপে কেঁদে যাচ্ছে। মাকে আঁকড়ে ধরে ওনার পাশে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে তার ভাই। সবকিছুর জন্যই নিজেকে দায়ী মনে হচ্ছে অহনার। ডাক্তারের সাথে কথা বলতে বলতেই অহনাদের দিকে এগিয়ে এলো নুসাইবা। নুসাইবাকে দেখে দৌড়ে গিয়ে তার হাত চেপে ধরে অহনা। বলল, আপু কি হয়েছে বাবার? অহনার দিকে একবার তাকালো নুসাইবা, তারপরে এগিয়ে গেল আতিয়া বেগমের দিকে। ওনার সামনে গিয়ে নুসাইবা বলল, চাচু ব্রেন স্ট্রোক করেছেন চাচি। যদিও অতটা মেজর নয়, তবুও অনেক সাবধান থাকতে হবে। স্তব্ধ হয়ে নুসাইবার দিকে তাকিয়ে রইল অহনা। প্রায় শব্দ করে কেঁদে উঠলেন আতিয়া বেগম। দীর্ঘশ্বাস ফেললো আহান। বলল, কিভাবে কি হলো আপু? বাবা তো একদম সুস্থ ছিলেন। আতিয়া বেগম বললেন, তোর বাবা অহুর বিয়ে নিয়ে অনেক সিরিয়াস আহান। ইশতিহাক ভাইও তোর বাবার ছোটবেলার বন্ধু, মাঝখানে যোগাযোগ ছিল না। কিভাবে যেন আবার এত বছর পর যোগাযোগ হয়েছে তাদের। এখন দুইজনেই চান নিজেদের ছেলে মেয়ে বিয়ে দিয়ে বন্ধুত্বের সম্পর্কে আত্মীয়তায় গড়ে তুলতে। আর কিশোরকাল থেকেই নাকি ছেলে মেয়ে বিয়ে দিবে বলে একে অপরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তারা। কিন্তু এখন ওহু বিয়েতে রাজি না হয় চিন্তিত হয়ে পড়ছিলেন তিনি। চমকে নিজের মায়ের দিকে তাকালো অহনা। তবে কি তার বাবার এই অসুস্থতার জন্য সে দায়ী? হ্যাঁ, সে দায়ী। সে যদি বিয়েতে রাজি হয়ে যেত তবে তো এমন কিছুই হতো না। কান্নারত গলায় অহনা বলল, ভাই, আপু, আমি বাবার সাথে দেখা করতে চাই। নুসাইবা বলল, দেখা করতে পারবি, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে তুই আমার সাথে আয়। তোর সাথে আমার কথা আছে। আর আহান, তুইও আয়। বলে নিজের কেবিনের দিকে পা বাড়ালো নুসাইবা। তার পেছন পেছন গেল আহান ও অহনা। কেবিনে সবচেয়ে পরে প্রবেশ করলো আহান। আলতো করে কেবিনের দরজা চাপিয়ে দিয়ে অহনার পাশে এসে দাঁড়ায় সে। অহনার সম্মুখে এসে দাঁড়িয়ে আহানের উদ্দেশ্যে নুসাইবা বলল, বল, কি বলতে চাস তুই ওহুকে? অবাক হয়ে নুসাইবার দিকে তাকালো আহান। অহনাকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে নুসাইবাকে।
পরিকল্পনা মাফিক এখন নুসাইবার কথা বলার কথা ওনার সাথে, কিন্তু সে তাকে বলছে বলতে নুসাইবার মুখের দিকে তাকিয়ে বুঝে গেল আহান। আর যাই হোক, এ নারীর মিথ্যে সঙ্গ দিবে না। দীর্ঘশ্বাস ফেলল সে। যে বোনের সাথে কখনো মিষ্টি স্বর ছাড়া কথা বলেনি সে, আজ তারই সাথে তিক্ত স্বরে কথা বলতে হবে তার। তপ্ত শ্বাস ফেলে অহনার মুখোমুখি দাঁড়ালো সে। চোখে মুখে ফুটিয়ে তুলল কাঠিন্যতা। অশ্রুকণায় সিক্ত হয়ে থাকা বোনের চোখের দিকে তাকিয়ে আহান বলল,